আমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে গেছে। তো কোনো একটা মিটিং মানে অ্যাটেন্ড করেছে। তো সেখানে তিনি কি বক্তব্য রেখেছেন তার, বা কি বিষয়ে কথা বলেছে, যে জাতিসংঘের মিটিং হয়েছে সেখানে, তো সেটাই আজকে আমরা দেখব হ্যাঁ, তার আগে বা তার বিষয়ে জানবো। এই জাতিসংঘের মিটিং এ যাওয়ার আগে আমরা একটা গুজবও শুনেছিলাম যে নাকি শেখ হাসিনা পদত্যাগটা নাকি হ্যাঁ, সত্যিকারের না। সত্যি নয়। তো আহ, সেখানে মানে মানে শেখ ইউনূস হাসিনার বদলে ইউনূস স্যারের যেতে যাওয়া পারবে না, উচিত না, বা হ্যাঁ, যেতে পারবে যেহেতু না, প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও পদত্যাগ না করা সত্ত্বেও জোর অন্য কেউ করে। যেতে পারে না একমাত্র দেশের প্রধানমন্ত্রী ছাড়া। তো সেখানে কেউ যেতে পারবে না। তো সেই ক্ষেত্রে মোহাম্মদ ডক্টর ইউনূস যেতে পারবে না। একদম। সরি, ডক্টর মোহাম্মদ ইউনূস তো যেতে পারবে যাই না। হোক, তো দেখবো বিষয়টা, যে সেখানে গিয়ে কি হয়েছে, হুম। কি নিয়ে কথা হয়েছে। তো সমস্তটাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখবো। হ্যাঁ, তো চলো। চলো বেশি দেরি না করে আগে ভিডিওটা দেখে নিই। They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. এবার জাতিসংঘের অধিবেশনে তো একদম স্টার ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে ৩ সমন্বয়ককে বিশ্ব মঞ্চের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া থেকে শুরু করে ইউএস এর প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার যেই সাক্ষাৎকারের মোমেন্টসগুলো ছিল, এগুলো তো ছিল মোস্ট হাইলাইটেড বিষয়। এখন ডক্টর ইউনূস এর আগে থেকেই গ্লোবালি যে ইমেজ ছিল, তাতে করে তাকে যে সবাই এভাবে ওয়েলকাম জানাবে, এটা স্বাভাবিক। বাট আসল কথা হলো, কাজের কাজটা কি হলো, বাংলাদেশ এই অধিবেশন থেকে কি পেল বাংলাদেশের ক্ষেত্রে। বাট তার আগে বলে যাই, বিশ্ব মঞ্চে সমন্বয়কদের পরিচয় করা নিয়ে অলরেডি কাহিনী হয়ে গেছে। সেটা হলো সমন্বয়ক মাহফুজ এবং তার পাশে থাকা নারীকেও তো সবাই মোটামুটি চিনি। বাট আরেকজন যে ছিল, তাকে দেখে অনেকেই বলছে এই আবার কে, হচ্ছে সমালোচনা। এবং শকিং বিষয় হলো, পরে মাহফুজ আলম নিজেই স্ট্যাটাস দিয়ে পরিষ্কার করেছেন যে এই ব্যক্তিকে তারা নিজেরাও চেনেন না। সেই ইভেন্টে এই লোকটা নিজ উদ্যোগে এসেছিল, সমন্বয়কদের সাথে তার কোনো কানেকশন নেই। অ্যান্ড এই লোক স্টেজে একজন অনুপ্রবেশকারী এবং অসৎ উদ্দেশ্য ছিল, এটা তারা সন্দেহ করেছে। ইভেন তিনি এটাও বলেন, ডক্টর ইউনূস যখন তাদেরকে মঞ্চে ডাকেন, তখন এই লোকটা তাড়াহুড়ো করে সবার আগে স্টেজের দিকে ছুটে। বিশ্বের গণমান্য ব্যক্তিদের সামনে তিনি অনেক অসহায় বোধ করেছিলেন, তাই ইনস্ট্যান্ট এই ঘটনা নিয়ে কোনো রিয়াকশন জানাতে পারেননি। এবার আসি আসল ঘটনায়। বিগত জাতিসংঘের অধিবেশনের সাথে এবারের কিন্তু বিস্তর পার্থক্য আছে। আর প্রথম যে পার্থক্য, সেটা হলো সফর সঙ্গীর সংখ্যার পার্থক্য। এর আগে শেখ হাসিনার আমলে ৩৪৪ জন পর্যন্ত সফর সঙ্গী নিয়ে অধিবেশনে যাওয়া হয়েছে। সবচেয়ে কম সংখ্যা যেটা ছিল, সেটাও ছিল প্রায় ১৪৬ জনের। বাট এবার সিকিউরিটি প্রোটোকল, প্রেস সব মিলে মাত্র ৫৭ জন নিয়ে ডক্টর ইউনূস গিয়েছিলেন সেই অধিবেশনে। এন্ড আরেকটা ঘটনা যেটা ঘটেছে, সেটা হলো অধিবেশনের ফাঁকে ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার দেখা হওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ ছিল এই কারণেই যে গত ৩০ বছরে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি। মার্কিন প্রেসিডেন্ট সাধারণত স্বল্প সময়ের জন্য জাতিসংঘের সাধারণ পরিবেশে যোগ দিতে নিউ ইয়র্কে যান, এন্ড কোনো দ্বিপাক্ষিক বৈঠক করেন না। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সরকারের সমর্থন বিষয়টি স্পষ্ট হয়েছে। এছাড়া রোহিঙ্গা এবং বাংলাদেশে তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য ইউএসএ নতুন করে প্রায় $২০ কোটি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছে, তাতে সহজ শর্তে $৩৫০ কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই ঘোষণা দেন। গতকাল বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং জানান, বাংলাদেশে সোলার প্যানেল বিনিয়োগ এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহী চীন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীনের জনগণের পুরনো বন্ধু বলে উল্লেখ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী, এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান। এছাড়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে উভয় নেতা অভিবাসন নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে আরো বেশি সংখ্যক বাংলাদেশি যেন বৈধভাবে ইতালিতে যাওয়ার ও কাজের সুযোগ পায়, সেই আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সোজা কথায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের এই
অধিবেশন যাত্রা একটা পজিটিভ বার্তা নিয়ে আসে বাংলাদেশের জন্য। প্লাস তিনি এমন কিছু করেছেন যেটা আগে কখনো করা হয়নি। বাহ, খুবই সুন্দর বাহ। একটা ভিডিও ছিল, ভালো খুবই লাগলো। সুন্দর একটা ইনফরমেশন পেলাম, খুব ভালো লাগলো। মানে যেইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে যেইভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে, সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ, মানে আপাতত দেখে মানে শুনে মনে হলো যতটুকু অনেক কিছু চিন্তা ভাবনা তিনি ভেবেছেন, ভেবেছেন আর তার জন্য অনেকের সাথে কথা বলেছেন। আর মানে সত্যি ভালো প্রচেষ্টা করছেন, আর চেষ্টা করছেন নতুনভাবে বাংলাদেশের কিছু বাংলাদেশকে একটা সাজানো। সাজানোর বা নতুনভাবে উন্নত করার, মানে যেটুকুনি খামতি রয়েছে সেগুলোকে ঠিকঠাক করার, মেরামত সমস্ত কিছু করার। মেরামত করার। তো আশা করি হবে। সব কিছু একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর তারপরে বাট মাঝখানে যেসব গুজবগুলো বলেছিল সেইগুলো ঠিক না, মানে যে আবার প্রধানমন্ত্রী, আমি এখনো শুনতে পাচ্ছি, মানে এখনো কিছু কিছু ভিডিও সামনে আসছে যে এখনো বিষয়টা খোলাসা না, মানে না, একদম কি হবে। তোমরা অনেকে হয়তো জানো বিষয়টা, তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো যে আদৌ কি সত্যি। এখন আবার একটা নতুন নিউজ শুনলাম, নিউজ চ্যানেলেরই, তোমাদেরই বাংলাদেশের নিউজ চ্যানেলেরই। তো সেখানে শুনতে পেলাম যে কি জানো, ওই শেখ হাসিনা ম্যামের যে ইয়ে রয়েছে, কি বলে যেন, পার্টি, Party, সেই দল। পার্টিকে দলকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সবাই আবার নাকি আন্দোলন করছে। এইটা কতটা সত্যতা আছে আমিও জানি না, জাস্ট একটা ভিডিওতে দেখলাম যে নাকি অনেক কিছু আবার পরিকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে, যে যার জন্য আবার ফিরে আসা দরকার প্রধানমন্ত্রী যে ছিল শেখ হাসিনা ম্যাডাম। সেটা অনেক কিছুই শুনছি। একটা জিনিস তো আমি মানি যে কোনো দেশের একটা সরকার মানে মানে হট সরকার করে- দরকার। হ্যাঁ। তো একটা সরকার, একটা দেশের সরকার পতন হচ্ছে, মানে সরকার মানে হচ্ছে যে পুরো দেশটাকে চালায়, পরিচালনা করে। তো তার যদি পতন হয় তো অবভিয়াসলি কাঠামো তো একটু নড়বে। নড়বে। তো সেখানে অনেক মানুষই এখন চোর চুরি এই সেই ডাকাতি। ডাকাতি, বাংলাদেশে অনেক আন্দোলন, এইসব সব বেড়েই যাচ্ছে। বেড়েই মানে যাচ্ছে। যতটা আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়, কতটা সত্যি আমরা জানি না। তো এই সমস্যাগুলি না, আশা তবে করি বলবো না এইগুলো যে আমাদের কোনো নিউজ চ্যানেলে দেখছি, না, but আমাদের তোমাদের নিউজ চ্যানেলে ওখানকার বাংলাদেশে কোনো নিউজ নিউজ নেই, কারণ আমাদের এখন এখানকার নিউজই অনেক বড় ব্যাপার। বন্যা, বন্যা, তারপর হচ্ছে আরজিকর নিয়ে আমাদের এখানে সবাই খুব ব্যস্ত, কেস ফেস এইসব নিয়ে অনেক খুবই ব্যস্ত। নিউজ তো চ্যানেলগুলোতে বেশি ওই জন্য এগুলো দেখায়। আমাদের এখানে নিউজে অন্য কোনো জায়গার নিউজ হিসেবে দেখাচ্ছে না, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি আমি, বাদ বাকি কোনো জায়গার নিউজের গল্প জানি জানি না, না সেটা আমরা। বলতে পারবো না, তো but আমি বাংলাদেশ তোমাদের নিউজেই ওখানকার দেখেছিলাম। নিউজেই দেখেছি। তো কতটা সত্যিটা তোমরা জানিও। আশা করি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, সমস্ত কাঠামো ঠিক হয়ে যাবে, কারণ কোনো কিছু পরিস্থিতি বিগড়ে গেলে সেটা ঠিক হতে সময় লাগবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, তোমরা আগে দেখেছো কিনা সেটাও কমেন্টে জানিও, আর কত কিছু জানো তোমরা এই সম্বন্ধে সেটা কমেন্টে লিখে দিতে পারো। তো তো চলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।